শুকনো ঘাসে পড়বে কবে, সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে। কাটবে চিবুক, চির খাবে বুক, লাগাম কেড়ে ছুটবে নাটক। শুকনো কুয়োয় ঝাঁপ দেবে সুখ, জেলখানাতে স্বপ্ন আটক। একটা ব্যথা বর্ষা হয়ে মৌচাকেতে বিঁধবে কবে, ছিঁড়বে মুখোশ আগ্নেয় রোষ, জ্বলবে আগুন পুতুল নাচে, ভাঙবে গরাদ তীব্র সাহস। অনেক ছবি টুকরো কাচে, একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে। সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে। দর্শক, পড়ছিলাম নবায়ন ভট্টাচার্যের কবিতা একটা ফুলকির জন্য। আজ এই বিপ্লবী কবির জন্মদিন, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকাল। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 9 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 23 জুন 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আমরা চলে যাব আমাদের মূল আয়োজনে। চন্দ্রবোরা সাপ বা রাসেলস ভাইপার বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই সাপের ব্যাপারে আতঙ্কিত না হয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। সাপের বিষ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ভেনম রিসার্চ সেন্টার গত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। পদ্মা নদী ও শাখা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপের বিস্তার বলেও গবেষণা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে। আমরা সরেজমিনে ফরিদপুরের পরিস্থিতি জেনে আসব। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসানুজ্জামান, রাসেলস ভাইপার একটা আতঙ্কের নাম যেভাবে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আসলে ফরিদপুরের কি পরিস্থিতি সেখানকার? এবং বলা হয়েছে, আমরা যতদূর জেনেছি, রাসেলস ভাইপার মারতে পারলে যে পুরস্কৃত করা হবে, এটা কতটা সত্য? শুভ সকাল সারিকা, আপনি যেমনটি রাসেল ভাইপারের ভয়াবহতার কথা বলছিলেন, আমরা ফরিদপুরের মানুষ কিন্তু রাসেল ভাইপারকে নিয়ে আতঙ্কিত এই মুহূর্তে। কারণ হলো, গত এক সপ্তাহ যাবৎ ফরিদপুরের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার দেখা গিয়েছে এবং রাসেল ভাইপারের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে, হতাহতের ঘটনা ঘটছে। তো এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি প্রচার হওয়াতে যতটা না উপস্থিতি দেখা গেছে, তার থেকে বেশি আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে, যে কারণে দর্শক, সংযোগ জটিলতা ঘটেছে। আমরা একটু পত্রিকা থেকে ঘুরে আসবো। আমরা দেখে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা সমকাল দিয়ে শুরু করব। সমকালের শুরুতেই যে শিরোনামটি আমি পড়ছি, নিরাপত্তা নিয়ে দিল্লিকে আশ্বস্ত করল ঢাকা। বাংলাদেশ ভারত প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক, 10 সমঝোতা স্মারক ও নথি সই, তিস্তার ব্যবস্থাপনা ও সংরক্ষণে ঋণ দেবে দিল্লি। ভারত বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলেছেন শেখ হাসিনা। বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করা হবে বলেছেন মোদি। রাসেলস ভাইপারে ক্ষতির চেয়ে ভয় আর গুজব বেশি। আঘাত না পেলে কামড় দেয় না সাপটি। অন্য বিষধর সাপে মৃত্যু বেশি, রাসেলস ভাইপারে হাতে গোনা। সাপের বিষক্ষয়ের ওষুধ উপজেলা পর্যায়ে নেই। দর্শক, আমরা আবারও একটু ফরিদপুরে চলে যাব। ফরিদপুরের খবরাখবর আমরা জেনে আসব। হাসানুজ্জামান, আপনি যেমনটি বলছিলেন, সেখানকার বিস্তারিত পরিস্থিতি আমাদের জানাবেন। আছে হ্যাঁ, আমি যেমনটি বলছিলাম যে ফরিদপুরে কিন্তু রাসেল ভাইপার নিয়ে নানা আলোচনা, সমালোচনা, গুজব
এবং সেটি কিন্তু এখন তুঙ্গে। আপনি যেমনটি বলছিলেন সারিকা, যে একটি পুরস্কার ঘোষণার কথাও বলা হয়েছে জেলা আওয়ামী লীগ থেকে, যেটি নিয়ে প্রথমে বলা হয়েছে যে সাপ মেরে আনতে পারলে 50,000 টাকা। পরবর্তীতে সেটি যখন গণমাধ্যমে আসে, সেটি যেহেতু এটি নিষিদ্ধ বন্যপ্রাণী হত্যা করা আইনত দণ্ডনীয়, সেটি পরে তারা ঘুরিয়ে বলছে যে না, আস্ত জ্যান্ত সাপ আনতে হবে। বিভিন্ন ধরনের এসব আলোচনায় কিন্তু মুখর হয়ে উঠেছে বড় বড় দুর্নীতির ঘটনা এবং রাজনীতি, ইভেন কি দ্রব্যমূল্যের যে বিষয়গুলো সব চাপা পড়ে গেছে এই রাসেল ভাইপারের আলোচনায়। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বললে যেটি জানতে পেরেছি, তারা দাবি করছেন যে আসলে গণমাধ্যমের যেটি আসছে সেটি সঠিক, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে যেভাবে বলা হচ্ছে যে এখানে রাসেল ভাইপার সেখানে রাসেল ভাইপার, কিন্তু বাস্তবে কিন্তু এমন প্রমাণ কিন্তু মেলেনি। একটি ছবি দিয়ে একাধিক জায়গায় রাসেল ভাইপারের অস্তিত্বের কথা বলেছে এবং আমরাও দেখেছি যে আসলে কিছুটা বিভ্রান্তিও ছড়ানো হচ্ছে। তবে রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে এবং সে ব্যাপারে আমরা সরজমিনে বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি, বিশেষ করে সদরপুর, চরভদ্রসন এবং ফরিদপুর সদরের যে চরাঞ্চল অর্থাৎ ডিক্রির চর, নর্থ চ্যানেল, এসব অঞ্চলের চরে ইতিমধ্যে পানি বাড়ার সঙ্গে সঙ্গে গত 10 বছরের মতো এবারও রাসেল ভাইপার কিন্তু আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পদ্মা নদী যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু বিস্তীর্ণ চরাঞ্চল, এখানে কিন্তু রাসেল ভাইপারের সূতিকাগার, এসব স্থান থেকেই যে আপনি দেখতে পাচ্ছেন যে পদ্মার বিভিন্ন স্থানে যে ঝোপঝাড় অর্থাৎ এখানে যে কাশবন, এইসব জায়গায় কিন্তু মূলত রাসেল ভাইপার লুকিয়ে থাকে এবং তারা প্রজনন করে এবং তারা একাধারে একসাথে অনেকগুলো বাচ্চা দেয়। এইসবটি ডিম পারে না, বাচ্চা দেওয়ার কারণে প্রচুর পরিমাণ বাচ্চার জন্ম হয় এবং তারা আবার ছড়িয়ে পড়ে লোকালয়ে, যে কারণে বাস্তবেও এর অবস্থা কিন্তু বিরাজমান। এবং যতই পানি বাড়ছে ততই কিন্তু মানুষের মাঝে, বিশেষ করে কৃষকের মাঝে যে ভয়, অর্থাৎ তারা তারা কিন্তু ফসল কাটতে পারছে না, মানে অর্থাৎ তারা ধান কাটতে ভয় পাচ্ছে। প্রশাসন থেকে বলা হচ্ছে যে শীঘ্রই তারা গামবুট বিতরণ করবে এবং জেলা প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনাম কিন্তু ফরিদপুরে মজুদ আছে। আতঙ্কিত হওয়ার কিছু নাই, তারা সকলকে সচেতন থাকতে এবং সাবধানে চলাচল করতে বলেছেন এবং রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন। সারিকা। হাসানুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সরজমিনের তুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেল ভাইপার নিয়ে বেশি আতঙ্ক ছড়ানো হচ্ছে, তাই আতঙ্কিত না হয়ে সতর্কিত থাকুন। দর্শক, আমরা সমকাল পড়ছিলাম, আমরা চলে যাব প্রথম আলোতে। সাফল্যের পাশাপাশি আছে সমালোচনাও। 3 দিন ব্যাপী নানা কর্মসূচি, আওয়ামী লীগের 75 বছর, এসব আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা। আওয়ামী লীগ যখন টানা 4র্থ দফায় দেশ শাসন করছে, এমন এক সময় দলটি পালন করছে তাদের প্রতিষ্ঠার 75তম বার্ষিকী। কিন্তু দীর্ঘ শাসনে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি দলের সাংগঠনিক অবস্থা দুর্বল হয়েছে নাকি শক্তিশালী হয়েছে, এই প্রশ্নে ক্ষমতাসীন দলটির ভেতরেই রয়েছে নানা আলোচনা। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকরা। গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, চলে যাব দৈনিক ইত্তেফাকে। সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে যোগাযোগ, বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে সম্মত 2 দেশ। শেখ হাসিনা নরেন্দ্র মোদী শীর্ষ বৈঠক, রেল সংযোগ বৃদ্ধি সহ 10 সমঝোতা স্মারক সই আমরা সমকালেও পড়ছিলাম। সব আমলেই মধু খেয়ে ধনকুবের মতিউর, করতেন শিবির, উত্থান শুরু বিএনপির আমলে। জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল ঢাকার প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মতিউর রহমান খুবই চতুর। তিনি করতেন শিবির, তার উত্থান বিএনপির আমলে। সাবেক 2 অর্থমন্ত্রীর সঙ্গেও তার সখ্য ছিল। মতিউরের প্রথম স্ত্রীর সম্পদের পাহাড়, রাজাকারের নাতনি এখন আওয়ামী লীগের নেত্রী। সেতু ভেঙে খালে বিয়ের মাইক্রোবাস, নিহত 9। পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 11। বরগুনার আমতলীতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময় মাইক্রোবাস সেতু ভেঙে খালে পড়ে গেছে, এতে নারী ও শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। দর্শক, এবারে চলে যাব কালের কণ্ঠে। দুদকের মুখোমুখি হচ্ছেন না বেনজির। দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে মুখোমুখি হচ্ছেন না
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রবিবার দিন ধার্য হয়েছে। ভারত বিরোধী প্রচারে বিচ্ছিন্ন ও ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ভারতীয় পণ্য বর্জন বা ভারত বিরোধী প্রচারের পেছনে যারা আছে তারা বিচ্ছিন্ন ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী। গতকাল শনিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ভারত বিরোধী প্রচারণা নিয়ে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। দেশে বিদেশে বিনিয়োগ কমল 14%। করোনা মহামারীতে বিশ্বজুড়ে সরাসরি বিদেশি বিনিয়োগ কমে তার প্রভাব পড়েছিল বাংলাদেশেও। ফলে 2019 সালে 2021 সাল পর্যন্ত টানা 3 বছর বিনিয়োগে খরা দেখা যায়। ভারতের কাছে বড় হার বাংলাদেশের। এতদিন যে বোলাররা দলকে টেনেছেন, গতকাল তারাই হতাশ করেছেন। টসের সময় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত জানান, গায়ানার নর্থ সাউন্ডে 150 থেকে 160 রান ভালো স্কোর হবে, অথচ ভারত স্কোরবোর্ডে তোলে 5 উইকেটে 196 রান। দর্শক, পড়ছিলাম কালের কণ্ঠ। এবারে চলে যাব বণিক বার্তায়। খেলাপি ছাড়াও ব্যাংক খাতে মেয়াদোত্তীর্ণ ঋণ এখন 2,57,392 কোটি টাকা। মেয়াদোত্তীর্ণ ঋণ খেলাপি হয়ে যাওয়া ঠেকাতে প্রতিনিয়ত পুনঃ তফসিলের আশ্রয় নিচ্ছে ব্যাংকগুলো। বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন। 10 সমঝোতার স্মারক ও নথি সই। প্রায় প্রত্যেকটি পত্রিকাতেই এই সমঝোতার স্মারক নিয়ে আমরা শিরোনাম দেখছিলাম। 67 বছর আগে পররাষ্ট্র নীতিকে ঘিরে ভাঙন হয় আওয়ামী লীগে। 75তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। পররাষ্ট্রনীতি নিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর তীব্র বিরোধ দেখা যায়। সোহরাওয়ার্দীকে ঝুঁকে পড়েন মার্কিনপন্থী পররাষ্ট্রনীতির দিকে। অন্যদিকে ভাসানীর চাওয়া ছিল যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, আজ 75 বছর পেরিয়ে আওয়ামী লীগ। স্বাধীনতার পতাকাবাহী দলটির এ দীর্ঘ পথ চলায় অর্জনের শেষ নেই। তবে কিছু ব্যর্থতা যে নেই তা নয়। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে জনমানুষের অন্তরে ঠাঁই পেতে কাজ করছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতা শেখ ফজলুল করিম সেলিমের মতে, যে আদর্শ আর উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত তা থেকে মোটেও দূরে সরে যাননি তারা। তবে সময় বদলেছে প্রেক্ষাপট। তাই নতুন কর্মসূচি নিয়ে মাঠে আছেন তারা জনমানুষের অধিকার আদায়। একটি প্রতিবেদন আমরা দেখে আসব। বাঙালি জাতির মুক্তির বারতা নিয়ে 1949 সালের 23 জুন ঢাকার টিকাটুলি রোজ গার্ডেনে আত্মপ্রকাশ আওয়ামী মুসলিম লীগের। সভাপতি মজলুম নেতা মাওলানা ভাসানী আর সাধারণ সম্পাদক শামসুল হক। পূর্ব পাকিস্তান ভিত্তিক এই বিরোধী রাজনৈতিক শক্তি পরে ধর্মনিরপেক্ষ দল হিসেবে নাম বদলে হয় আওয়ামী লীগ। 52 ভাষা আন্দোলন, 66-র 6 দফা আর 69-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে গণমানুষের হৃদয়ে দ্রুতই জায়গা করে নেয় দলটি, যার প্রতিফলন ঘটে 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ জয়ে, যা বাঙালি জাতিকে নিয়ে যায় স্বাধীনতার দ্বার প্রান্তে। 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দলে কিছুটা ভাটা পড়লেও আবার গতি পায় 1981 সালে বর্তমান সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে। সাম্প্রতিককালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তারা ঘুরে দাঁড়াতে পারে। ঠিক তেমনি আবার বঙ্গবন্ধুর নেতৃত্বে 58 সালের বিপর্যয়ের পরে বঙ্গবন্ধু ঘুরে দাঁড়িয়েছেন। এক মহাপুরুষ, তিনি সবাইকে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন এই বাঙালি জাতির জন্য আমি এত কিছু করছি, তারা আমার কিছু করবে, এটা বঙ্গবন্ধুকে সতর্ক করেও দেওয়া হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু সেটা বিশ্বাস করে। দীর্ঘ এই 7.5 দশকে আওয়ামী লীগের অর্জনের পাল্লা ভারী হলেও ব্যর্থতা যে একেবারেই কম তা বলা যাবে না। প্রবীণ নেতাদের মতে সাধারণ মানুষের হৃদয়ে ঠাঁই পেতে এখনো পথ চলা বাকি অনেক। আশা করি বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর প্রতিবেশী দেশের সাথে তো আমাদের কোনো বৈরিভাব থাকবার প্রশ্নই ওঠে না। আমার দৃষ্টিতে একটাই সমালোচনা যে তারা মধ্যপন্থার বাম ঝোঁকা দল, কিন্তু অসাম্প্রদায়িকতার চর্চায় এবং গণতন্ত্র চর্চায় বা সমাজতন্ত্র চর্চায় তারা মাঝে মাঝে বিভ্রান্ত
বিভ্রান্তিতে ভোগেন। 2008 সালে 1/11 পরে শেখ হাসিনা গ্রেপ্তার হলে আবারও সংকটে পড়ে দলটি। তবে সব বাধা পেরিয়ে 2009-এ ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তারপর থেকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় বঙ্গবন্ধুর দল। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ এবার সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরবো আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ। দর্শক, এবারে বন্যা পরিস্থিতির খবর জানব। কুড়িগ্রামে বিপদসীমার উপর দিয়ে বয়েছে তিস্তার পানি, দেখা দিয়েছে ভাঙন। লালমনিরহাটে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 48 ঘন্টায় ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে শঙ্কা জাগছে তিস্তা পারে। ডুবে আছে হবিগঞ্জ ও মৌলভীবাজারের রাস্তাঘাট, বাড়িঘর। দর্শক, কুড়িগ্রাম থেকে আরো বিস্তারিত আমরা বন্যা পরিস্থিতির খবর জানবো। কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কুড়িগ্রামের সবশেষ কি পরিস্থিতি, বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। সারিকা, আজকে সকালে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্য পেয়েছি তাতে কিন্তু তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধরলার পানি কিন্তু গতকাল থেকেই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে অন্যান্য যে নদীগুলো রয়েছে, ব্রহ্মপুত্র, দুধকুমার, গঙ্গাধর, এইসব নদীর পানিও কিন্তু নামতে শুরু করেছে। তো এইসব পানি, নদ নদীর পানি নামার কারণে লোকালয়ে যেসব পানি ছিল, বৃষ্টির কারণে যেসব এলাকায় জলাবদ্ধতা ছিল, সেই সব পানিও কিন্তু নামছে, তবে খুব ধীর গতিতে। কারণ যেসব এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয় সেই এলাকাগুলো থেকে পানি নামতে কিন্তু একটু সময় লাগে, কারণ চারদিকে বাধা থাকে, সে কারণেই জলাবদ্ধতা হয় এবং সেই থেকেই কিন্তু বন্যার সৃষ্টি হয়। তো এই মানুষগুলোর কিন্তু এখনো দুর্ভোগ কমেনি। বিশেষ করে চরাঞ্চলের বাসী যারা রয়েছেন, নিচু চর বা দ্বীপ চরের যে মানুষগুলো রয়েছেন, তাদের বাড়ির চারদিকে কিন্তু এখনো পানি রয়েছে, যদিও বাড়ির থেকে পানি নেমে গেছে। এই মানুষগুলোর কিন্তু দুর্ভোগ একেবারে কমেনি। একই সাথে হচ্ছে যে চরাঞ্চলবাসীরা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু তারা পশুপালন করে। তো এই চরাঞ্চলের যে গরু খাবে বা পশু খাবে এমন যে গোচারণ ভূমিগুলো রয়েছে, এগুলোতে কিন্তু এখনো পানি জমে আছে। সে কারণে এই তাদের পালিত পশু নিয়ে কিন্তু তারা একটা বেকায়দায় রয়েছে। আর এই পানি কমার সাথে সাথেই কিন্তু নদ নদীর ভাঙন বেড়েছে, বিশেষ করে তিস্তা এবং ব্রহ্মপুত্র। এই দুই নদ নদীর তীরে কিন্তু তীব্র আকার ধারণ করেছে ভাঙন কয়েকটি এলাকায়। পানি উন্নয়ন বোর্ড বলছে তারা কিন্তু সেই সব জায়গা সরেজমিন দেখছে এবং জরুরি ভিত্তিতে কাজ করার চেষ্টা করছে। তো সারিকা, সব মিলে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি হচ্ছে। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর আমরা জানছিলাম। আসার খবর হলো ধীর গতিতে হলেও বিভিন্ন স্থান থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। দর্শক, চলে যাব আমাদের পরবর্তী প্রসঙ্গে। আমরা একটু কাঁচামরিচের বাজার দর নিয়ে জানবো। গত কয়েকদিন ধরে কাঁচামরিচ নিয়ে বাজারে অস্থিরতা চলছে। বিভিন্ন জেলা ভেদে দাম 200 থেকে 350 টাকা চলছে বিক্রি। কাঁচামরিচ উৎপাদনে জেলা পাবনায় বাজার দর জেনে আসবো আমরা। পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, শুভ সকাল। পাবনায় তো কাঁচামরিচের উৎপাদন অনেক বেশি হয়, তো কাঁচামরিচের বাজার দর কেমন দেখছেন পাবনায়? সারিকা, আসলে যেটি বলছিলেন, পাবনায় কাঁচামরিচ যে উৎপাদনের যে বিষয়টি, সেটি হচ্ছে যে পাবনার বেশ কয়েকটি এলাকায় কিন্তু কাঁচামরিচের জন্য বিখ্যাত। তার মধ্যে রয়েছে বেড়া, সাথিয়া এবং সুজানগর উপজেলা এবং আটঘরিয়া উপজেলার কিছু অংশ। এইগুলো আসলে কাঁচামরিচটা উৎপাদনটা বেশি হয় এই অঞ্চলে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার চাটমোহর উপজেলার কাঁচামরিচের একটি পাইকারি আড়তে, যেগুলো অন্যান্য সবজির সঙ্গে কাঁচামরিচও বিক্রি হয়। আমি যদি একটু দেখাই আমার পেছনে যে কাঁচামরিচের যে বর্তমান অবস্থা, সেটি হচ্ছে পাবনার যে কাঁচামরিচ, সেটির কিন্তু এখন বেশ উৎপাদন অনেকটা কমেছে এবং গত কয়েকদিনে যে তীব্র খরা এবং যে পরিস্থিতি গেছে অতি তীব্র খরা, সেটিতে কিন্তু উৎপাদনে বেশ কিছুটা এবার ধস নেমেছে, যে কারণে কাঁচামরিচের দাম কিন্তু এবার বাজারে খুব বেশি পরিমাণ এবং ঊর্ধ্বগতির এর একটি কারণ হচ্ছে যে এবার পাবনায় উৎপাদন কম। যে এই বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলেছিলাম স্থানীয় ব্যবসায়ী এবং যারা ক্রেতা রয়েছেন, খুচরা বিক্রেতা রয়েছেন, তাদের সঙ্গে আমরা যেটি জানতে পেরেছি যে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ এখানে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজিতে
কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেটি কিন্তু আরও কেজিতে প্রায় 10 থেকে 20 টাকা বেশি। এবং এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে। তারা বলছেন যে সম্প্রতি যে খরা এবং অতি তীব্র খরা গিয়েছে সেটির কারণে এবার উৎপাদন কিন্তু পাবনা জেলা অন্তত কম, যে কারণে এখন যে কাঁচামরিচটি বাজারে উঠেছে সেটি কিন্তু ডোমান নীলফামারী এলাকা থেকে পাইকাররা নিয়ে এসেছেন এবং সেটি কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে। এবং এই উৎপাদনের যে ঘাটতি সেটি নিয়ে আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক যিনি রয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে এবছর পাবনায় যে কাঁচামরিচের উৎপাদন সেটি কিন্তু অনেকটা কমেছে। এর অন্যতম কারণ তিনিও বলেছেন সেই তীব্র খরার কথা। এবং বর্তমানে পাবনা জেলায় এবছর 3136 হেক্টর জমিতে কাঁচামরিচের আবাদ হয়েছে এবং সেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 8000 মেট্রিক টন কাঁচামরিচ। তো সব মিলিয়ে পাবনায় কিন্তু কাঁচামরিচের বাজারে বেশ ঊর্ধ্বগতি, বলা যায় যে কাঁচামরিচের ঝাঁজ বেড়েছে অনেকটা। তো এই ছিল পাবনা থেকে কাঁচামরিচের বাজারের পরিস্থিতি। শাহিন রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচের দাম প্রায় 100 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা পাবনাতেও একই পরিস্থিতি দেখছিলাম। দর্শক, 23 জুন, এবার আমরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসবো। 23 জুন এই দিনটিতে আপনাদের যাদের জন্মদিন, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আপনাদের পাশাপাশি আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন তাও আমরা এক ঝলকে দেখে নেব, তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে আরও জানবো তাদের বিখ্যাত কয়েকটি কাজ নিয়েও। 1616 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলার সুবাদার মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে মির্জা শাহ সুজা। 1639 থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত মসনদে অধিষ্ঠিত ছিলেন তিনি। স্থাপত্য কর্মের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। ঢাকা থেকে তিনি মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করলেও ঢাকা ও আশেপাশের এলাকায় বেশ কিছু স্থাপনা নির্মিত হয়েছিল তার সময়ে। এর মধ্যে বিখ্যাত স্থাপনাগুলো হলো বড় কাটরা, হোসেনি দালান, ধানমন্ডির শাহী ঈদগাহ, লালবাগ মসজিদ ও কুমিল্লার শাহ সুজা মসজিদ। 1912 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ গণিতবিদ ও বিজ্ঞানী অ্যালান ম্যাথিসন টুরিং। ছিলেন একাধারে কম্পিউটার প্রকৌশলী, গণিতজ্ঞ, যুক্তিবিদ, দার্শনিক, গোপন সংকেত বিশেষজ্ঞ, গাণিতিক ও জীববিজ্ঞানী। কম্পিউটার প্রকৌশলের বিকাশে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি তার টুরিং মেশিনের মাধ্যমে গণনা ও অ্যালগোরিদম এর ধারণার প্রচলন করেন। টুরিংকে তাত্ত্বিক কম্পিউটার প্রকৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে বিবেচনা করা হয়। 1922 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের চিত্রশিল্পী শফিউদ্দিন আহমেদ। তাকে বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক বলা হয়। ছাপচিত্রের পাশাপাশি জল রং এবং তেল রঙের কাজেও দক্ষতা দেখিয়েছেন তিনি। তার শিল্পকর্মে 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদক ও স্বাধীনতা দিবস পুরস্কার সহ আরও অনেক পুরস্কার অর্জন করেছেন তিনি। 1936 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জাতির অন্যতম বাতিঘর ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শিক্ষা, সংস্কৃতি, বাক স্বাধীনতা, মানবাধিকার, পরিবেশ সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং সামাজিক ন্যায় বিচার আন্দোলনের পুরোধা তিনি। সম্পাদনা করেছেন পরিক্রমা, সাহিত্যপত্র, সচিত্র সময়, সাপ্তাহিক সময়, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, ঢাকা ইউনিভার্সিটি স্টাডিজ প্রভৃতি পত্রিকায়। লেখনীর স্বীকৃতি স্বরূপ পেয়েছেন লেখক সংঘ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক ও আব্দুর রহমান চৌধুরী পদক। 1948 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি কবি ও কথা সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। বিপ্লবকে ভাষা দেওয়ার লড়াকু দায়িত্ব পালন করেছেন অহর্নিশ তিনি। হারবার্ট, কাঙ্গাল মালসাট ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। নবারুণের সাহিত্য অনুদিত হয়েছে একাধিক ভাষায়। আমৃত্যু লড়াকু নবারুণ ভট্টাচার্য বিপ্লবকে চিরজীবী করে অনন্ত প্রতিরোধের উৎস হয়ে আছেন এখনো। 1972 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড় জিনেদিন জিদান। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস, বার্দো এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করা হয়। ফ্রান্সের 1998 বিশ্বকাপ জয়ে অনবদ্য ভূমিকা রেখেছিলেন জিনেদিন জিদান। দর্শক, এই ছিল কেউ স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার শুভ সকাল।